যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত দেশ, ভঙ্গুর অর্থনীতি আর অনিশ্চিত বিশ্ব পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলে বাংলাদেশ। কূটনীতি, সংবিধান ও রাষ্ট্র গঠনের দীর্ঘ পথ চলায় রাষ্ট্রপতি পদ হয়ে ওঠে ক্ষমতার প্রতীক ও ইতিহাসের ধারক। আর বঙ্গভবন দাঁড়িয়ে থাকে সেই ইতিহাসের নীরব প্রহরী হয়ে। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি এবং বঙ্গভবনকে কেন্দ্র করে নানা ঘটনা প্রবাহ দেখা যায় ইতিহাসে। দেশটিতে এখন পর্যন্ত যত রাষ্ট্রপতি এসেছেন তাদের মধ্যে অনেকেরই বিদায় সুখের হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কেউ ক্ষমতাচ্যুত হয়েছেন, কেউ বা রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন। অনেক সময় রাষ্ট্রপতির সাথে ক্ষমতাসীন দলের মানসিক দূরত্ব তৈরির কারণে তাদের পদ ছেড়ে যেতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যেসব রাষ্ট্রপতি ছিলেন তাদের বিদায় কিভাবে হয়েছিল তা জানানো হবে আজকের এই ভিডিওতে। মার্চ 1971 রাতের আধারে পাকিস্তানি সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। ঢাকা শহর সহ গুরুত্বপূর্ণ এলাকায় চলতে থাকে নির্বিচারে হত্যা ও ভয়ঙ্কর অভিযান। সেই রাতেই শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি না থাকলেও বাংলাদেশে বাঙালির স্বাধীনতার আন্দোলন পূর্ণ মাত্রায় ছড়িয়ে পড়ে। 10 এপ্রিল 1971 মুক্তিযুদ্ধ পরিচালনা এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য গঠন করা হয় প্রবাসী বাংলাদেশ সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দী। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব নেয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক সমর্থন অর্জনের উদ্যোগ নেয়। 16 ডিসেম্বর 1971 দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 10 জানুয়ারি 1972 পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের আন্তর্জাতিক জনমত গঠনের মুখ্য কণ্ঠস্বর এবং স্বাধীন বাংলাদেশের প্রাথমিক কূটনৈতিক ভিত্তি তৈরিতে প্রভাবশালী ব্যক্তিত্ব। 24 ডিসেম্বর 1973 আবু সাইদ চৌধুরী রাজনৈতিক ও সাংবিধানিক রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তখনকার সময় রাষ্ট্রপতির পদটি ছিল মূলত আনুষ্ঠানিক, কার্যনির্বাহীর ক্ষমতা ছিল শুধু প্রধানমন্ত্রীর হাতে। তাই তিনি সক্রিয় রাজনীতিতে ভূমিকা রাখার জন্য রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং পরে তিনি মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন। মোহাম্মদুল্লাহ আবু সাইদ চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদুল্লাহকে। তিনি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদুল্লাহ প্রাক্তন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর মতো রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করতেন না। 25 জানুয়ারি 1975 দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্ভিক্ষ, সরকারের সিদ্ধান্ত গ্রহণে জটিলতা এবং দেশের দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন এবং এরই মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর মেয়াদও শেষ হয়। শেখ মুজিবুর রহমান 25 জানুয়ারি 1975 সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় এবং শেখ মুজিবুর রহমান পুনরায় রাষ্ট্রপতি হন। রাজনৈতিক অস্থিরতা, দুর্ভিক্ষের সংকট, সরকারের সিদ্ধান্ত গ্রহণের জটিলতা এবং দেশের দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপ নিয়েছিল তা এখনো সবচেয়ে বেশি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। তার এই শাসন ব্যবস্থা বাকশাল নামে পরিচিত। 15 আগস্ট 1975 সেনাবাহিনীর তৎকালীন কিছু কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মুস্তাক আহমেদ। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায়ও তিনি বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং পরে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানের গঠিত বাকশালে খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য। খন্দকার মোস্তাক আহমেদ এই অভ্যুত্থানের সমর্থন নিয়েই ক্ষমতায় বসেছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিবেশ ছিল অস্থির। শেখ মুজিবুর রহমানের হত্যার পর থেকেই অভ্যুত্থানকারীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু করে। খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমে জনসমর্থন খুব বেশি ছিল না। বিভিন্ন রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর চাপের মুখে মাত্র ৮১ দিনের মাথায় খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদ থেকে ক্ষমতাচ্যুত হন। ৩ নভেম্বর ১৯৭৫ মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। আবু সাদাত মোহাম্মদ সায়েম। খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতাচ্যুত হবার পর ৬ নভেম্বর ১৯৭৫ তারিখে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। তিনি রাষ্ট্রপতি হলেও তখন রাষ্ট্র ক্ষমতা ছিল কার্যত সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে। ইতিহাসবিদরা মনে করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে সারা দেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। এই বিষয়টিকে অনেকে নজিরবিহীন বলে বর্ণনা করেন। একজন সাবেক প্রধান বিচারপতি এবং বেসামরিক রাষ্ট্রপতি কিভাবে প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তখন। নির্বাচন অনুষ্ঠানে অপারগতার জন্য তিনি দায়ী করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানের উচ্চাকাঙ্ক্ষাকে। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর তিনি বঙ্গভবনের শেষ দিনগুলি নামে একটি বই লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন অনেকটা তাড়াহুড়ো করেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। ২১ এপ্রিল ১৯৭৭ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। যদিও তার পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ২১ এপ্রিল ১৯৭৭ তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম পদত্যাগের পর বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান বিচারপতি আব্দুস সত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। তখন ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসাবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এই নির্বাচন নিয়েও বেশ বিতর্ক ছিল তখন জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধানের পদ না ছেড়েই রাষ্ট্রপতি নির্বাচন করেন। পরবর্তীতে ১ সেপ্টেম্বর ১৯৭৮ তারিখে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৬০টি আসনে জয়লাভ করে। ৩০ মে ১৯৮১ একদল সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করে। আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার। দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যেই দেশব্যাপী অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৬৬% ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। ২৪ মার্চ ১৯৮২ সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ক্ষমতাচ্যুত হন। আহসান উদ্দিন চৌধুরী। ২৪ মার্চ ১৯৮২ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন, নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। এর ৩ দিন পর অর্থাৎ ৩০ মার্চ ১৯৮২ তারিখে জেনারেল এরশাদ বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসান। কিন্তু রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীর দেশের উপর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না, কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএলএ বা সামরিক প্রশাসকের উপদেশ বা অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি কোনো ক্ষমতা প্রয়োগ বা কোনো ভূমিকা পালন করতে পারবে না। আহসান উদ্দিন চৌধুরী ২০ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন। এক পর্যায়ে জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন। এইচ.এম. এরশাদ। ১১ ডিসেম্বর ১৯৮৩ রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে জেনারেল এইচ.এম. এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় ২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, একটি ১৯৮৬ সালে এবং আরেকটি ১৯৮৮ সালে।
এই দুইটি নির্বাচন নিয়েও বিতর্ক ছিল তখন। জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে সোচ্চার হয়ে ওঠে। এক পর্যায়ে সবগুলো বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে। আন্দোলনের মুখে 6 ডিসেম্বর 1990 তারিখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেল এরশাদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। 90-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী 3 জোটের অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তার প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একই সাথে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ চালিয়েছিলেন। 1991 সালের সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। নতুন রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর শাহাবুদ্দিন আহমেদ 10 অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ফিরে যান। আব্দুর রহমান বিশ্বাস। 8 অক্টোবর 1991 জাতীয় সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। তিনি বরিশালে আইন পেশা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও যোগ দেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি আব্দুস সত্তার সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আব্দুর রহমান বিশ্বাস 1991 সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 8 অক্টোবর 1991 তারিখে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 8 অক্টোবর 1996 তারিখে তার মেয়াদ শেষ হয়। শাহাবুদ্দিন আহমেদ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদের মাধ্যমে শাহাবুদ্দিন আহমেদকে আবারও রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়। 9 অক্টোবর 1996 থেকে 14 নভেম্বর 2001 পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী। 14 নভেম্বর 2001 বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু 7 মাসের মাথায় অর্থাৎ 21 জুন 2002 তারিখে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। কারণ সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি। তার বিরুদ্ধে নানা অভিযোগ উল্লেখ করে তখনকার সংবাদপত্রগুলো। তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগের মধ্যে ছিল তিনি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা, রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা, বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সিগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবী চৌধুরী তরুণ নির্মাণ, রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা। এছাড়া তিনি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এই সকল বিষয় নিয়েই বিএনপি বেশ নাকশ ছিল তখন। ইয়াজউদ্দিন আহমেদ। বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে। 6 সেপ্টেম্বর 2002 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। 2006 সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও নেন, যা সেই সময় দেশের রাজনীতিতে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। 2006 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেওয়াটা তুমুল বিতর্কের জন্ম দেয় এবং তার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পদ্ধতিটি নিয়মের লঙ্ঘন বলে মনে করেন অনেকে। ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হলেও তাকে নিয়ে এক পর্যায়ে বিএনপি নেতারাও সমালোচনা করেছিলেন। তাদের যুক্তি ছিল 2007 সালের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ থামাতে তিনি কোনো ভূমিকা রাখেননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর 11 ফেব্রুয়ারি 2009 তারিখে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন। জিল্লুর রহমান। 2008 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 12 ফেব্রুয়ারি 2009 তারিখে রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমান শপথ গ্রহণ করেন। জিল্লুর রহমানের রাজনৈতিক জীবন ছিল সুদীর্ঘ। 20 মার্চ 2013 তারিখে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মারা যান। আব্দুল হামিদ। জিল্লুর রহমানের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন
তৎকালীন স্পিকার আব্দুল হামিদ। তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি পরপর 2 মেয়াদে দেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 24 এপ্রিল 2013 এবং দ্বিতীয় মেয়াদে 7 ফেব্রুয়ারি 2018 তারিখে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। 24 এপ্রিল 2023 তারিখে তার দ্বিতীয় মেয়াদ শেষ হয়। এরপর তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন, 24 এপ্রিল 2023 মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের ফলস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার কারণে 5 আগস্টের পর থেকে কিছু রাজনৈতিক দলের মাধ্যমে বারবার তাকে অপসারণের দাবি ও চেষ্টা করা হয়েছে। এই সকল দাবি ও উদ্যোগের মধ্যেও তিনি এখনও বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের রাষ্ট্রপতিরা রাষ্ট্রের ধারাবাহিকতা, সংবিধানের মর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসন ও গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদটি নানা বাস্তবতার সাক্ষী হয়েছে। কখনো তা ছিল নির্বাহী ক্ষমতার কেন্দ্রে, কখনো আবার সম্পূর্ণ সাংবিধানিক ও আনুষ্ঠানিক ভূমিকায় সীমাবদ্ধ। তবুও প্রতিটি রাষ্ট্রপতি নিজ নিজ সময়ে দেশের ইতিহাসে একটি অধ্যায় যোগ করেছেন। তাদের সিদ্ধান্ত, দায়িত্ব পালন ও ভূমিকা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার বিকাশকে প্রভাবিত করেছে। অতএব যখন দেশের রাষ্ট্রপতিকে বিশ্বমঞ্চে অসম্মান বা ছোট দেখানো হয়, তখন তা কেবল একজন ব্যক্তির নয়, পুরো দেশের সম্মানকে আঘাত করা হয়। রাষ্ট্রপতি হলো জাতির মুখ ও প্রতীক। তার মর্যাদা রক্ষা মানে দেশের মর্যাদা রক্ষা এবং দেশের গৌরব অক্ষুণ্ণ রাখা।